করবে কি করবে না। যেহেতু এটা স্থানীয় সরকার নির্বাচন, সেই জন্য আমি মনে করি না যে জাতীয় নির্বাচনের যে ইকুয়েশন বা জাতীয় নির্বাচন সম্পর্কে যে মূল্যায়ন, সেই মূল্যায়ন দিয়ে এইটা সেটাই যদি সঠিক হয়ে থাকে, তাহলে আপনি দেখেন যে আর কয়দিন বাকি আছে মনোনয়নপত্র জমা দেওয়ার। এরই মধ্যে বিভিন্ন স্থানে বিএনপির প্রার্থীরা সংশয় নিয়ে তারা মনোনয়নপত্র সংগ্রহ করছে। ছোট জবাব দিই। জবাবটা হচ্ছে, এটা আমরা দুজন খুব ভালোভাবে জানি রাজনীতিবিদরা কি করতে পারে এবং কি করতে পারে না, এটা যারা ওদেরকে দেখেন নাই ওরা বলতে পারবেন না। একটা কথা বলি মাহমুদুল্লাহ ভাই, সেটা হচ্ছে হরতাল অবরোধ জারি রেখে কি নির্বাচন করা যাবে? না, সেটা তো এটা তো 29 তারিখের পরে। না, বিএনপি যদি নির্বাচনে যায়, আমি যদি আমাদের সময় যে প্রধান শিরোনাম করেছে যোগ্য প্রার্থী সংকটে বিএনপি, মানে তাদের আসলে যোগ্য প্রার্থীর কেন সংকট রয়েছে, তাদের অনেক নেতা আসলে মামলা আছে অনেকের বিরুদ্ধে, তাদের অনেকে ভীতি আছে, অনেকে আত্মগোপনে আছে, তাহলে আসলে বিএনপি প্রার্থী কোথায় পাবে, কেমন করে পাবে, এই প্রশ্নের আমি জবাব নিয়ে ফিরবো। নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আমি বলছিলাম যে যোগ্য প্রার্থী সংকটে বিএনপি, এমনটা খবরের শিরোনাম করছে। আসলে কি যোগ্য প্রার্থীর সংকট আছে, নাকি যেই পরিস্থিতি বিএনপির জন্য লেভেল প্লেইং ফিল্ড আছে? জনাব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, আসলে লেভেল প্লেইং ফিল্ডটা যে অর্থে বলছি সেই অর্থে আমি মনে করি যে আছে। এই জন্য যে নির্বাচনের সিদ্ধান্ত যদি বিএনপি নেয়, সে যদি আসে এবং সে যদি নমিনেশন ফাইল করে তার সিটি কর্পোরেশন তার সমর্থন, বিএনপি তো আর নিজের দলগত হিসেবে অংশগ্রহণ করবে না, কোনো একটা প্রার্থীকে সমর্থন দেবে, তখন তো ডেফিনেটলি এখন তো টেলিভিশন সহ বিভিন্ন মিডিয়া সহ এমন একটা ওয়াচ আছে, ওয়াচডগ তো অনেক বেশি স্ট্রংও, আমরা অনেক বড়। তো আমার মনে হয় ওই লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করা সম্ভব, এবং সেটার জন্য একটু কষ্ট করতে হবে, খাটতে হবে এবং মাঠে থাকতে হবে। কিন্তু আমি মনেই করিনি যে এটা ভেবে বসে থাকলে হবে না বিএনপি, যদি রাজনীতির কথা ভাবে তারা। তাদের মাঠে থাকার তো সুযোগই নাই। না, সেটা তো আপনি গাড়ি ভাঙার জন্য, আগুন দেওয়ার জন্য মাঠে থাকার সুযোগ থাকবে না, আপনি নির্বাচন করতে গেলে থাকবে। খুব পরিষ্কার তো ব্যাপারটা, আপনি তো পারেন না এটা করতে। আসলে যে ঘটনাগুলি ঘটছে এগুলি কি করা সম্ভব? রাজনীতির ভিতরে গণতন্ত্রের কথা বলে সম্ভব না তো। সুতরাং কর্মসূচি পরিবর্তন করতে হবে। তাকে এখন মিছিল মিটিং নির্বাচনকে কেন্দ্র করে সে দিতেই পারবে, তো স্বাভাবিক এটা। সেখানে যেটা নির্বাচন কমিশন কি কি ধরনের নীতিমালা প্রণয়ন করে তার উপর নির্ভর করছে একটি রাজনৈতিক দল বা একজন ব্যক্তি, একজন প্রার্থী কতটুক তিনি কার্যক্রম চালাতে পারবেন, সেটি তো নির্বাচন কমিশনের ব্যাপার। সেটা কিন্তু সরকারি দলের উপর যতটুকু প্রযোজ্য ততটুকু প্রয়োগযোগ্য কিন্তু হবে। এটা তো হচ্ছে কি নীতি কথা, আসলে শেষ পর্যন্ত মানে আইন তো সবার জন্য সমান থাকেও না। কিন্তু জনাব মাহফুজুল্লাহ, যদি আপনি বিএনপি যদি সত্যি নির্বাচনে যায় এবং তারা যদি মিছিল মিটিং শুরু করে, সেটার সঙ্গে তাদের যে বর্তমানে কর্মসূচি চলছে, কাগজে কলমে হলেও তো চলছে কর্মসূচি, সেটার সঙ্গে কি এক ধরনের স্ববিরোধিতা বা একটা সাংঘর্ষিক অবস্থা হবে কিনা? কিছুটা তো বিরোধিতা হবে, তো সেটা তারা নিঃসন্দেহে তারা সেটা করবেন। মানে নির্বাচনে গেলে যেহেতু মানে রাস্তায় আসতে হবে, ঘরে থাকতে যাওয়া যাবে না, তো তাহলে তারা নিঃসন্দেহে কর্মসূচি সম্পর্কে চিন্তা ভাবনা করবেন বা কি করবেন তারা, এটা তারা আমি যেটা বুঝি আর কি। আর ওই যে যোগ্য প্রার্থী, নিঃসন্দেহে যোগ্য প্রার্থীর সংকটটা কোন জায়গায়? সংকটটা হচ্ছে যারা তাদের যোগ্য প্রার্থী হতে পারতেন তারা অনেকেই ওই যে বলে দৌড়ের উপরে আছে, মানে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা মোকদ্দমা আছে। এখন এটা কিভাবে হতে পারে লেভেল প্লেইং ফিল্ড? হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে আইন সবার জন্য মানে সমান হয় না, সরকারি দল অনেকগুলো সুবিধা পায়, তারপরেও যেটা নির্বাচন কমিশনকে কিন্তু মেরুদণ্ড খাড়া করে দাঁড়াতে হবে। ওই যে ধমক দিলাম, পুলিশ এসে বলল, ওরা বললেন মে মাসে নির্বাচন হবে, পুলিশ এসে বললো এপ্রিল মাসে করতে হবে, সঙ্গে সঙ্গে আমি এপ্রিল মাসে দিলাম। এখানে আরেকটা বিষয় আছে, আগামী মাসে তো পরীক্ষা, এইচএসসি পরীক্ষার কি হবে? কারণ নির্বাচনের যে ডামাডোল, এই ডামাডোলে তো আপনি কি পরীক্ষার দিন মিছিল মিটিং বন্ধ রাখবেন? তারপরে পরীক্ষা কেন্দ্রগুলো, ভোট কেন্দ্র, আচ্ছা হ্যাঁ, তো এগুলি নানা রকম বিষয় আছে, সেটা তো বলে। কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে যেটা নির্বাচন কমিশনকে এটা নিশ্চিত করতে হবে যাতে যারা অংশগ্রহণ করছেন তাদের মনের মধ্যে কোনো রকমের উত্তেজনা, কোনো রকমের রাগ, কোনো রকমের ক্ষোভ তৈরি না হয়, বা এমন কোনো ধারণা তৈরি না হয় যে নির্বাচন কমিশন একটা পক্ষপাতমূলক আচরণ করছে। এখন এটা সমাধান কীভাবে হতে পারে? যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে তাদেরকে নির্বাচন কমিশনকে বলতে হবে যে এই সময় তুমি তাদেরকে গ্রেফতার করতে পারবে না, যেহেতু তারা প্রার্থী, এই সময় তুমি তারপরে করো, কোনো অসুবিধা নেই, কারণ তারা তো চলে যাচ্ছে না। এখন এখানে আরেকটা প্রশ্ন আছে, প্রশ্নটা খুব মৌলিক প্রশ্ন হচ্ছে আপনি অভিজিতের হত্যাকারী সম্পর্কে পুলিশের বক্তব্য নিশ্চয়ই পড়েছেন।
তো অভিজিতের হত্যাকারীকে পুলিশ ধরতে পারে না, একটা জায়গায় একটা লোক বোমা মেরেছে, আপনি 1 ঘন্টার মধ্যে ধরে নিচ্ছেন যে সুলতানা এটাকে বোমা মেরেছে, পুলিশ এইটা আপনি কি আমাকে বোমাবাজ বানিয়ে না, না, দিচ্ছেন। আপনাকে না, আমি বলছি উদাহরণ দেওয়ার জন্য। তো এইটার কি মানে জবাব দেবে পুলিশ? যাক, সেটা আমি সেজন্য বলছি যে এইটা নির্বাচন কমিশনকে যেটা নিশ্চিত করতে হবে যে এই সময়ে কোনো প্রার্থীকে গ্রেফতার করা যাবে না। হ্যাঁ, সেখানে একটা ব্যতিক্রম হতে পারে। ব্যতিক্রমটা কোনটা? সেটা হচ্ছে যদি ওই সময়, ওই নির্বাচনের এই সময়টুকুতে 1 মাসের মধ্যে কোনো প্রার্থী যদি কোনো ক্রিমিনাল অ্যাক্ট করে, ধরেন কাউকে মেরে ফেললো, কাউকে হত্যা করলো, তখন তো পুলিশকে তাকে গ্রেফতার করতে। এই ছাড়া পুরনো মামলা এইটা ওইটা এইসব ব্যাপারে। এবং আমি মনে করি যে সরকারের এই যে নির্বাচনটা কিন্তু সরকার এবং বিরোধী দল উভয়ের জন্য কতগুলো আপনার বিষয় বিবেচনা নেওয়া প্রয়োজন। সেখানে সরকারের দিক থেকে উচিত হবে ছাড় দেওয়া দিয়ে তার সততা এবং আন্তরিকতা প্রমাণ করা যে সে একটি সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে। ওইটা যদি না করে তাহলে অপবাদটা কিন্তু আরো নতুন করে একটা অপবাদ যুক্ত হবে। এখন এইরকম একটা পরিস্থিতির মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা মানে সহনীয় পর্যায়ে কিংবা কতখানি ভালো অবস্থায় আছে সেটা যেমন একটা প্রশ্ন। অন্যদিকে আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে নির্বাচন কমিশন অনেকটা তড়িঘড়ি করেই কিন্তু তফসিল ঘোষণা করেছে, ফলে এই নির্বাচনের জন্য নির্বাচন কমিশন নিজে কতখানি আসলে প্রস্তুত আছে? না, নির্বাচন কমিশন প্রস্তুত কিনা সেই প্রশ্নটা বোধহয় খুব বেশি গুরুত্বপূর্ণ না। যেমন অনেকে প্রশ্ন তুলেছেন যে একই দিনে 3টা সিটি কর্পোরেশনের নির্বাচন সম্ভব কিনা। আমাদের ব্যবস্থায় তো আমরা 300 আসনের নির্বাচন একই দিনে করি, ভারতে অবশ্যই স্ট্যাগার করে করা হয়। কাজেই এইটা নির্বাচন কমিশন করতে পারবে না এটা আমি মনে করি না। কিন্তু নির্বাচন কমিশনের যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সততা এবং বিশ্বাসযোগ্যতার সঙ্গে নির্বাচনটা করা। আর ওই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা, এটা আমার সঙ্গে বাচ্চা একমত হবে। নির্বাচনের জোয়ার যখন ওঠে তখন কিন্তু সবাই ভোটারের মন জয় করার জন্য ব্যস্ত থাকে। হ্যাঁ, পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায়, এলাকায় এলাকায়, রাস্তায় রাস্তায় টুকটাক ছোটোখাটো সংঘর্ষ হতে পারে। যদি পরস্পর নিজের অবস্থান সম্পর্কে সতর্ক থাকে তাহলে, আর না হলে ওই যে একজন আরেকজনকে উস্কানি দেবে, হ্যাঁ, তো উস্কানি দিলেই কিন্তু তখন মানে জিনিসগুলো বেঁধে যাবে। আমার মনে হয় একটা খুব ইন্টারেস্টিং জিনিস মনে হয়েছে, গতকাল নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে এবার ভোটার পিছু ব্যয় হচ্ছে সর্বোচ্চ 2 টাকা। মানে এটা কি আগেও এরকম ছিল নাকি? আমার জানা নাই। মানে এটা আমার কাছে নতুন তথ্য আসলে। আমি যেটা বলছিলাম একটু আগের কথায় ফিরে যাই, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করেছে কিনা? করেছে। করেছে, এটা প্রতি বছরই তারা করে। প্রতি বছর করেছে। তাহলে নির্বাচন কমিশনের কাজ কিন্তু কমেছে অনেক। এখন কিন্তু হাতে তেমন কোনো কাজ ছিল না, একটি অত্যন্ত অলস সময় যাচ্ছিল। সেই সময় একটু সরব হলো, সচল হলো, ভালো তো আমাদের জন্য। এবং আগামীতে যখনই আমাদের সংসদ নির্বাচন হোক না কেন এবং অন্যান্য সিটি কর্পোরেশন নির্বাচনগুলো সম্পন্ন করে নিশ্চয়ই দেশ একটা সংসদ নির্বাচনের দিকে যাবে আমরা আশা করছি। সুতরাং সেই সময় নির্বাচন কমিশনের এই 3টি সিটি কর্পোরেশনের নির্বাচন দিয়ে একজনের প্রস্তুতি তৈরি হবে। এবং সেই জন্য আমার ধারণা যে পরিমাণ ঢাকা শহর এবং চট্টগ্রাম শহরে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং স্কুল শিক্ষকদের যে উপস্থিতি আছে, তাতে করে আমার ধারণা নির্বাচন কমিশন এই নির্বাচনটি কন্ডাক্ট করতে পারবে সঠিকভাবে। এখন কথা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য 2টো দরকার। এক, নির্বাচন কমিশনের নীতিমালা, সেটি প্রয়োগ। আর দ্বিতীয় হচ্ছে যে সরকারের তরফ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে একেবারেই একটা ব্যাপারে সৎ থাকা যে হ্যাঁ, যে কোনো প্রার্থীর জন্য আইন সমভাবে প্রয়োগ হবে, আর তো কিছু নয়। এই জিনিসটাই দরকার, তাই না? তা না হলে যেটা হয় সেটা হচ্ছে অভিজিতের কথা বলে, কিন্তু অভিজিতের ব্যাপারে আমি যেটা বলতে চাইবো যে অভিজিৎকে সরকারের বা পুলিশের জায়গা থেকে আক্রমণ করে কোনো একটা কিছু করার কিছু সম্ভব না। পুলিশ হয়তো ব্যর্থ হয়েছে, সেটা আমরা সমালোচনা করতে পারি, কিন্তু অভিজিতের হত্যাকাণ্ডের সাথে যে উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী জড়িত এই ব্যাপারে তো তাদের নিজস্ব ঘোষণাই আছে। তাদেরকে ধরা তার একটা সংকট আছে। না, আমি বলছি যে একটা লোক যখন মানে পেট্রোল বোমা মেরে দেয় তখন তো তাকে আইডেন্টিফাই কিন্তু করা যায় না। অভিজিতের ক্ষেত্রে সেই ঘটনা ঘটেছে। অভিজিতের ক্ষেত্রে আজকে সর্বশেষ পুলিশ কি বলেছে, এর কোনো ক্লু, এর কোনো মোটিভ, কোনো কিছুই পায় নাই। তো তাহলে এটা যদি এতদিন পর এটা হয়, তো তাহলে যে বোমা মারলো তাকে 1 ঘন্টার মধ্যে আইডেন্টিফাই করে। সবসময় 1 ঘন্টা পাচ্ছে না, অনেক বোমাবাজদের দীর্ঘ সময় খুঁজে পায় না। মামলা দিয়ে দিচ্ছে তো, মামলা দিয়ে বেনামি অনেকগুলো মামলা দিয়ে পরে যাতে ধরতে পারে সুবিধা হয়। আর ওই যে আপনি 2 টাকা বললেন না, 2 টাকা কি ললিপপ কিনতে পাওয়া যায় বাংলাদেশে? আমার ভোটার পিছু মনে হয় 23 লাখ যদি একটা বিস্কিটের প্যাকেট পাওয়া যায় এখন, পাওয়া যায়। আচ্ছা, একটা পোস্টার না, এখানে হিসাবটা একটু অন্যরকম আছে। মনে আপনার ভোটার পিছু যদি 2 লাখ টাকা হয়, এই 2 টাকা হয়, তাহলে আপনার 23 লাখ ভোটার, তার মানে আপনার 23 লাখ 23 ডাবল কত হবে? 46 লাখ টাকা তার বাজেট, এরকম হবে আর কি। না,
46 লাখ টাকা বাজেট, এটা তো হলো না, না, অনেক বড় কিন্তু বাজেট আগে কি দেখেছি। এরকম ঠিক আগে না, যেমন না, না, এটা আমি- ওরা ভুল আছে। এটা নিয়ে না 2 টাকাই বলেছে ওরা ভোটার না থেকে। 2 টাকা বলেছে এটা না, না, নিশ্চিত। ওকে, সুলতান একটা জিনিস দেখেন, এটা নির্বাচন কমিশন একটা অঙ্ক করে, ওই যে আমি সবসময় বলি যেটা বইও আছে, এটা যে পরিসংখ্যান দিয়ে কি করে মিথ্যা কথা বলতে হয়। এখন ধরেন ওই যে ভোটের জন্য তারা যে কর্মীদেরকে ব্যবহার করবেন, তাদের যে খাওয়া, তাদের যে যাতায়াত, তাদের যে যানবাহন, সেটা কি হিসাব করেছে নির্বাচন কমিশন? সেটা তো কোনো হিসাব নাই। একজন প্রার্থী যখন তার কর্মীদেরকে দৈনিক 200 টাকা 500 টাকা করে দেবে, সেটার হিসাব কোথায়? সেটা তো ভোটারের পিছনে, তারা বলবে যে আমার ইয়েদের পিছনে না এই সবগুলো মিলেই আসলে না, না, সে সরকার থেকে সর্বোচ্চ কত টাকা চেয়েছে নির্বাচন কমিশন? না, এটা হচ্ছে না এখানে ভোটার। ফিক্সড এটা হচ্ছে ফিক্সড